বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। প্রায় দেউলিয়া অবস্থায় থাকা 10টি ব্যাংকে ফেরানোর চেষ্টা চলছে, তবুও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রিভিউ করা হবে আগের দেয়া নীতি, বন্ধ করা হবে না কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। ওভারটেক করতে যায় সেটা এই পাশে যে গাড়িটা ছিল রং সাইডে এসে সেটা সিএনজিতে মেরে দিছে। আমরা তখন গেটে থেকে দৌড়ে আসি এই কারণে। যে রাস্তাটা সংস্কার করা হোক, এই রাস্তাটা পুরো রংকে আমরা মোটামুটি সব জায়গায় বাজেট সাপোর্ট চাচ্ছি। এখন যেটা দিচ্ছে তাতে অনেক বেশি চাচ্ছি। অস্ট্রেলিয়া বলেছে, অস্ট্রেলিয়া তো অ্যামাউন্ট যাই হোক, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনেক দিতে চাচ্ছে। আঞ্চলিক বাণিজ্যের ব্যাপারে ওরা খুব ইন্টারেস্ট। আমরা বলছি বাংলাদেশ কিন্তু আঞ্চলিক বাণিজ্য বলতে খুব সীমিত দেশের সাথে, আমি ইলাবোরেট করলাম না, সীমিত। আমরা বলছি অস্ট্রেলিয়া যদি এখানে আসে, আমরা আসিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড হতে পারি। 3টা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আমাদের যে আলাপ হয়েছে তা আশ্বস্ত করেছে, এবং ওরা বলছে আরও বেশি এঙ্গেজমেন্ট, আরও বেশি আমাদের সাথে সহযোগিতা করবে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা সর্বোচ্চ কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পায়। বাংলাদেশের অফিস এটা করেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়, যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের পরিবারের পুনর্বাসনে ফান্ড তৈরিতে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূরণে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। পাশাপাশি ঢালাওভাবে যাতে মামলা না হয় সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী। বাংলাদেশকে আগামীতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। অসম্ভব গতিতে কাজ হচ্ছে, প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে, আরও লিস্ট কম্পাইল হচ্ছেন, স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন আপনারা তারাও এটার তাদেরকেও লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশের প্রতিক্রিয়া যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে কোনোভাবেই সে অবস্থান নেই। ইউক্রেন ও হামাসের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করারও সুযোগ নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে
1 মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে এবার আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তারা জানান, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে। অচিরেই সব মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করা হবে। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিও দেন বক্তারা। জনগণের আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে জানিয়ে বক্তারা বলেন, এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। বিকেলে সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার এখনও অর্জিত হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে। আমি, আমার দল, আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা। জ্বালানি খাতে বাংলাদেশ সরকার কিছু করতে চাইলে ইরান সহযোগিতা করবে, একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসির সাথে বৈঠকের পর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দুই দেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে ইরানের কাজের সুযোগ কম হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সামনের দিনগুলোতে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাণিজ্যের সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান বিএনপি নেতা। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে অ্যাডভান্টেজগুলো আছে, সুযোগগুলো আছে, সেগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায়। ইরানি এক্সপোর্ট টু বাংলাদেশ, বাংলাদেশের এক্সপোর্ট, আমরা তো অনেক জুট টুট এখন এক্সপোর্ট করি, বাট আরও যে সম্ভাবনাগুলো আছে, বাংলাদেশ থেকে গার্মেন্টসও যায়, বাংলাদেশ থেকে আরও কিছু কিছু পণ্য যায়, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তো সেটাকে কিভাবে কাজে লাগানো যায় বাংলাদেশ থেকে, তারাও এখানে করতে পারে। বিশেষ করে অয়েল সেক্টরে তাদের একটা স্ট্রেংথ আছে। ইরানি অয়েল সেক্টরে একেবারে ওই অয়েল তোলা থেকে এটাকে রিফাইন করা থেকে মার্কেটিং, তাদের যে এক্সপিরিয়েন্স, এটা বাংলাদেশে তারা সহযোগিতা করতে চাই। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
জাতিগত সংঘাতে উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে ৮ দফা দাবি জানিয়েছে রাজ্য সরকার। গেল কয়েকদিনের সহিংসতা মোকাবিলায় হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান শুরুর অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠী ও খ্রিস্টান সম্প্রদায়ের কুকি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে চলতি সেপ্টেম্বর মাসেই প্রাণ গেছে অন্তত ৮ জনের। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন মণিপুরের বাসিন্দারা। এরই মধ্যে রাজ্য পুলিশের 2টি অস্ত্রাগার লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। এই সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে 2 জন আহত হয়েছেন। নাগরিক সুবিধা দেওয়ার ব্যাপারে মণিপুর ইকোর্টের দেয়া আদেশের জেরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয় গত বছর। এসব সংঘাতে এখন পর্যন্ত মারা গেছেন 2 শতাধিক মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন 60,000-এর বেশি বাসিন্দা। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি মুশফিক লিটনরা। ইতোমধ্যে ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন তারা। মিরপুরে অনুশীলন শুরু করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে মমিনুল জাকিরদের। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই 2 ব্যাটার। এছাড়াও ছিলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, তিনিও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই এদিন অনুশীলনে এসেছেন। আগামী 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেদিনই সেখানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত লিটনদের। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।